এখানে যেটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের একটা বিজনেস পেপারের একটা হেডলাইন। এই হেডলাইনকে বিশ্লেষণ করে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার থেকে শুরু করি, গ্রামেটিক্যাল বিভিন্ন বিষয় এবং ট্রান্সলেশনটা সূক্ষ্মভাবে কীভাবে ইউজ করা হয় ম্যাটাফরিক্যাল মিনিংয়ের উপর ভিত্তি করে সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। যেমন এখানে বলা হচ্ছে ইউএস কনজিউমার সেন্টিমেন্ট স্লাইডস 2-3 months low as war fans inflation fears। এখানে সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশটা ইউএস কনজিউমার মানে ভোক্তা, ক্রেতা বা যারা সেবা গ্রহণ করে তাদেরকে বলা হয় ভোক্তা বা ক্রেতা। শব্দের পরে যদি ইয়ার থাকে তখন এটা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে, এটা সাফিক্সটা যদি থাকে। আমরা যদি এখান থেকে ইয়ার বাদ দিলে কনজিউম ই হবে, আর বাদ দিলে কনজিউম মানে আবার এটা ভার্ব হয়ে যায়, গ্রহণ করা হয়ে যায়। তাহলে এটা ভার্ব থেকে নাউন হয়েছে। যদিও এখানে বাক্যের মধ্যে আবার এটা কিন্তু নাউন হচ্ছে না বাস্তবে, সেটা কি হচ্ছে সেটা আমরা পরে দেখব। সেন্টিমেন্ট মানে যেটা আশা, বিশ্বাস। তবে আমরা জানি সেন্টিমেন্ট শব্দের অর্থ হচ্ছে যে অনুভূতি। সেন্টিমেন্ট মানে হচ্ছে যে নিজ থেকে কোনো কিছু যে ফিলিংসটা প্রকাশ করে সেটাকে আমরা বলি সেন্টিমেন্ট বা ফিলিংস। কোনো অ্যাটিটিউডস, কোনো ফিলিংস, এক্সপ্রেশন, এটাকে সেন্টিমেন্ট বলা হয়। কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে সেন্টিমেন্ট মানে হচ্ছে যে যেটা বিশ্বাস, অর্থাৎ ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তাদের যে বিশ্বাস। স্লাইডস, এখানে স্লাইড মানে হচ্ছে যে আমরা এটা নাউন বলি। যখন আমরা কোনো একটা প্রেজেন্টেশন বানাই ওখানে কিন্তু অনেকগুলো আমরা স্লাইড শো করি, এগুলাকে আমরা স্লাইড, এটা কিন্তু নাউন অর্থ ইউজ করি। কিন্তু এখানে ভার্ব অর্থ ইউজ করা হয়েছে, যেটা ডিক্রিজ হওয়া, যেটা কমে আসা, ডাউন হয়ে যাওয়া, এটা ভার্ব এখানে এই ক্লজটার মধ্যে। ভার্বের সিঙ্গুলার ফর্ম। এটা যদি ভার্ব মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব হলে তাহলে বোঝা যাচ্ছে এখানে ইউএস কনজিউমার সেন্টিমেন্ট, এটা হচ্ছে যে ফুলটাই হচ্ছে যে সাবজেক্ট। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তাদের বা ক্রেতাদের তাদের আত্মবিশ্বাস, তাদের বিশ্বাস একদম কমে আসতেছে। এখন এই যে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, এটা সাবজেক্ট একটা, দুইটা, তিনটা ওয়ার্ড মিলে একাধিক ওয়ার্ড, অর্থাৎ একাধিক ওয়ার্ডের সমষ্টি, এটা একটা ফ্রেজ। সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড হয় তখন এটা ফ্রেজ হয়, তখন আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। সেই হিসাবে আমি যেভাবে বলেছি স্যার, নাউন ফ্রেজের মধ্যে আমরা যদি পার্টিসিপেটলিতে আইডেন্টিফাই করি এটা নাউনের আগে কখনো নাউন হয় না। নাউনের আগে এটা অ্যাজেক্টিভ, এটাও অ্যাজেক্টিভ, অর্থাৎ এই নাউনটাও অ্যাজেক্টিভ হয়ে গেছে, এটাও কিন্তু অ্যাজেক্টিভ হয়ে গিয়েছে। আচ্ছা, 2-3 month লো, এই যে 3 পরে হাইপেন আছে, মান, এরকম একটা শব্দের মাঝখানে, দুইটা শব্দের মাঝখানে যদি একটা হাইপেন থাকে তখন এটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। এখানে আমরা জানি এই লো মানে হচ্ছে যেটা লো টাইপের, যেটা একদম কমে, নিম্নমানের, অর্থাৎ 3 মাসের মধ্যে খুব নিম্নমানের। মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তাদের যে বিশ্বাস নিম্নমানের হয়ে গিয়েছে, তাদের একদম আত্মবিশ্বাস কমে গিয়েছে, এভাবে বলা হচ্ছে। অর্থাৎ আমরা যদি এটা লো শব্দটার অর্থ হচ্ছে যে এটা মানে লোয়ার, লোয়েস্ট। এই লো এটা হচ্ছে যে আমরা সচরাচর অ্যাডজেক্টিভ বুঝি, কিন্তু এখানে টুর পরে 3 months লো প্রেপোজিশনের পরে কিন্তু নাউন হয়, নাউন বা নাউন ফ্রেজ হয়। তাহলে 3 month লো এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। আবার টু সহ যদি বিবেচনা করি, কখন 3 মাসের মধ্যে, আবার টু সহ বিবেচনা করলে তখন আবার এটা হয়েন দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি বিদায়, তখন কিন্তু আবার এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার মনে করিয়েন না প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে বিদায় এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ হবে। আবার প্রেপোজিশনটা বাদ দিলে প্রেপোজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ হবে, যে আবার 3 month লো এটা হচ্ছে যে আবার নাউন ফ্রেজ। প্রেপোজিশন সহ ইউজ করলে প্রেপোজিশন দ্বারা শুরু হলো প্রেপোজিশনাল ফ্রেজ না হয়ে হয়েন দ্বারা প্রশ্ন করলে পাচ্ছে বিদায়, সময় বিদায়, আবার এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার এখানে আরেকটা বিষয় আমরা বিশ্লেষণ করতে পারি। আমরা জানি 3 এটা ফ্লোরাল, এটা একটা কার্ডিনাল নাম্বার, তাহলে নাউনটা কিন্তু এখানে ফ্লোরাল হয়, 3 months হবে, কিন্তু এখানে এক্সট্রা কেন হয় নাই, দিলে কিন্তু ভুল হতো। কারণ একটা ফ্রেজের মধ্যে ফরটা যদি নাউন হয়, এটা কিন্তু এখন 3 months এটা কম্পাউন্ড অ্যাজেক্টিভ কখনো ফ্লোরাল হয় না, এই জন্য এস বাই এস দেয় নেই। আচ্ছা, তাহলে এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এতটুকু পর্যন্ত একটা ক্লজ। অ্যাজ এটা একটা কনজাংশন, যদি এসের পর একটা ক্লজ থাকে, যদি এসের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে এজ এটাকে প্রেপোজিশন। এজকে কনজাংশন কেন বলতেছি, ওয়া ফ্যান্স ইনফ্লেশনস ফেয়ার্স। এখানে ফেয়ার মানে আমরা বুঝি যেটা ভয়, ভীতি বা উদ্বেগজনক অবস্থা, তবে এখানে ফেয়ার মানে হচ্ছে যে
একদম বৃদ্ধিকে বোঝানো হচ্ছে। ইনফ্লেশন ফিয়ার হচ্ছে যেটা যে একটা মুদ্রাস্ফীতির ভয়, মুদ্রাস্ফীতির উত্তেজনা, মুদ্রাস্ফীতির যে বৃদ্ধি, এখানে দেখেন ট্রান্সলেশনটা আপনি সরাসরি অর্থ প্রকাশ করলে কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন না, এটা কনটেক্সট পেতে ট্রান্সলেশনটা করতে হবে। এই যে ওয়ার ফ্যানস, এখানে আমরা জানি ফ্যান মানে হচ্ছে যে ফাঁকা ফ্যান, এখানে ফ্যানসটা হচ্ছে যে বারবর্তী ইউজ করা হয়েছে, কারণ ওয়ারটা হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব হয়। এবং এই ফ্যান অর্থ হচ্ছে যে এখানে যেটা উস্কে দেওয়া, কোনো কিছুকে একদম ভারিয়ে দেওয়া, কোনো কিছুকে একদম খারাপ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া, অর্থাৎ যুদ্ধ তাদের মুদ্রাস্ফীতির যে বৃদ্ধি উত্তেজনা সেটাকে একদম বাড়িয়ে দিয়েছে, উস্কিয়ে দিয়েছে। অর্থাৎ উস্কে দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তাদের তাদের যে বিশ্বাস 3 মাসের মধ্যে একদম কমে গিয়েছে। তাহলে এখানে ওয়ার হচ্ছে যে সাবজেক্ট, ফ্যান হচ্ছে এখানে ভার্ব, ইনফ্লেশন ফিয়ার হচ্ছে এটা নাউন ফ্রেজ। এখানে ফিয়ার এখানে নাউন, ইনফ্লেশন এখানে আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। আচ্ছা, তাহলে এখানে আগে একটা ক্লজ, এটা একটা ক্লজ, এই কোনটা কোন ক্লজ এটা কীভাবে জানবো? এখানে এসটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ নির্ণয় করবেন কনজাংশনের উপর ভিত্তি করে। এটা যদি প্রথমে থাকতো তাহলে সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে হতো। এখানে বিদায়, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে সেটা একদম নিশ্চিত সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ডিপেন্ড করে যে সাবঅর্ডিনেট ক্লজ কোথায় যাবে, কনজাংশনের উপরে। এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে না, দুইটা ক্লজের মধ্যে একাধিক ক্লজ থাকলে, মিনিমাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সাবঅর্ডিনেট ক্লজ একাধিক কবে যায়। তাহলে এখানে মাত্র যেহেতু দুইটা ক্লজ, এটা তাই সাবঅর্ডিনেট ক্লজ হলে এটা নিশ্চিত ধরে নিতে হবে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে তাহলে বুঝে নিতে হবে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক দুইটা ক্লজ আমি যদি কম্পাউন্ডে রূপান্তর করি, শুধু এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন আসলে তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে। আবার এটাকে যদি সিম্পল রূপান্তর করি, যে কোনো একটা ক্লজকে ফ্রেজে রূপান্তর করে কনজাংশনটা বাদ দিলে তাহলে আমি আবার সিম্পলও হয়ে যাচ্ছে। এভাবে যদি বিশ্লেষণ করেন তাহলে আপনি প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার, রাইটিং ফরম্যাটটা কী, কীভাবে কোনো একটা সেন্টেন্স লিখবেন, ট্রান্সলেশন করবেন, পড়বেন কীভাবে, অনেক গ্রামার একসাথে প্র্যাকটিস হয়ে যাচ্ছে।